আমাদের এখনকার অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, আমাদের সবার প্রিয় আরেফিন স্যার। ডক্টর আরেফিন সিদ্দিক 1953 সালের 26 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা গ্রামে। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করেন তিনি। 1986 সালে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ লাভ করেন তিনি। সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1993 সাল থেকে 96 পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। 1994 এবং 96 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং 2004 ও 2005 সালে শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। মানে স্যারের কথা বলে আসলে শেষ করা যাবে না। একদম ঠিক স্যার। সর্বপ্রথমেই বলবো যে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি একদম নতুন একটি চ্যানেল, এবং আপনার মতো একজন ব্যক্তিত্বকে পেয়ে আজকে আমরা খুবই আনন্দিত। আর রাঙা সকাল আসলে আপনাদের মতো এমন সব ব্যক্তিত্বদের নিয়ে আমরা শুরু করতে চাই, যেখানে আমরা অন্তত আমাদের দর্শকদের দেখাতে পারবো যে আমাদের কাছে কিছু আলোকিত মানুষ যারা আমাদেরকে একটা সুন্দর দিন। মাছরাঙার অগণিত দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। মাছরাঙা কর্তৃপক্ষ, মাছরাঙায় কর্মরত সাংবাদিক, কলাকুশলী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এই নতুন চ্যানেলটি সামনের দিনে আমাদের এই দেশে তথ্য সেবার দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে, এটি আমি আশা করি। ধন্যবাদ স্যার। স্যার যেহেতু শুরু, তাই একটু শুরু থেকে আসতে চাই। ছেলেবেলায় কি কেমন কেটেছে, বা ছেলেবেলায় কি হতে চেয়েছিলেন আপনি? ছেলেবেলা তো অনেক পেছনে ফেলে এসেছি, তো যতদূর মনে পড়ে যে আমাদের সময়ে তো এই যে টেলিভিশন চ্যানেলে বসে আছে, আজকাল মাল্টি চ্যানেলের সময়। ছেলেমেয়েরা ছোট্ট জন্মের পর থেকেই এই মাল্টি চ্যানেল একটা এনভায়রনমেন্টের মধ্যে বড় হচ্ছে। আর আমরা, আমাদের বয়স প্রায় 10-11 বছর বয়সে আমরা টেলিভিশন শুরু হলো এদেশে, মানে আমাদের চোখের সামনে টেলিভিশন শুরু হলো। এবং তখন তো আমরা জানি যে সিঙ্গেল চ্যানেল এনভায়রনমেন্ট, একটাই চ্যানেল সেই সময় ঢাকার ডিআইটি থেকে শুরু হয়েছে। তো সেই সময়ের কথা যদি বলতে হয়, সেই এখন যেমন একটা অত্যন্ত বর্ণিল পরিবেশে ছেলেমেয়েরা মানুষ হয়, জন্মের পর থেকে বহু ধরনের সুযোগ সুবিধা, ইন্টারনেট প্রযুক্তি থেকে তথ্য প্রযুক্তির যত রকম সুযোগ, এগুলো কিন্তু আমাদের সময় ছিল না। আমাদের সময় সেই রেডিও, টেলিভিশনের একটি চ্যানেল, তাও এই দিনের মধ্যে মাত্র কয়েক ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টার সম্প্রচার। তো সেই সময় তো বিনোদনের মূল জায়গায় ছিল বই পড়া, বই পড়া, আর ওই দাদা দাদি নানা নানির থেকে গল্প শোনা, বড়দের থেকে গল্প শোনা। আমাদের সময় এরকম ছিল, আমরা ছোটবেলায় যেটা মনে পড়ে যে ওই আমাদের প্রাইভেট টিউটর যখন বাড়িতে আসতেন, তার কাছে ওই গল্প শোনাটাই ছিল বোনাস, যে আপনাকে গল্প বলতে হবে তারপরে পড়া শুরু করবেন, অথবা পড়া শেষ করার পরে কিন্তু আজকে একটা ভালো গল্প বলতে হবে। তো এইভাবে আমাদের ছেলেবেলাটা ছিল। তো সেখানে আজকালকার দিন থেকে পার্থক্য যেটা ছিল, আমি মনে করি যে তখন অনেক বেশি আন্তঃব্যক্তিক সম্পর্কটা বেশি ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্কের যে মানবিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এখন ছেলে মেয়েদের সঙ্গে, যেমন আমার মেয়ের সাথেই আমার সম্পর্ক খুবই রুটিন মাফিক হয়। সারাদিনের মধ্যে হয়তো অল্প কিছুক্ষণ সে তার কম্পিউটার, ইন্টারনেট এগুলো নিয়ে আছে, আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত। এই যে মানবিক ছোঁয়াটা, এইটা কমে যাচ্ছে এই ব্যস্ততার যুগে, বিশেষ করে আমাদের এই শহরের যে ব্যস্ততা, সেইখানে এই জায়গায় বোধহয় নতুন করে কিছু চিন্তা ভাবনা করার দরকার আছে। কারণ এই মানবিক স্পর্শ বা ছোঁয়াটা যত দূরে সরে যাবে, মানুষের মধ্যে মানবিক চেতনা বোধ এটা কমে যাবে, এবং কমে যে যাচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিদিন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি কি ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। এবং এই জায়গাতে এই রাঙ্গা সকালে, এই সকালটা আমরা শুরু করতে চাইবো সবসময় যে একটা মানবিক স্পর্শের মাধ্যমে, যাতে সকালে অন্তত পরিবারের সবাই এক জায়গায় বসে কিছুক্ষণ সময় যাতে আমরা কাটাতে পারি,
প্রত্যেকের সান্নিধ্য নিতে পারি, এই বিষয়গুলো বোধ হয় অবশ্যই স্যার, আমাদেরও সেরকমই লক্ষ্য যে আমরা আমাদের এই অনুষ্ঠান রাঙা সকাল যেহেতু প্রতিদিন সকালে আমরা শুরু করছি, আমরা ইতিবাচক বাংলাদেশ। আমি তো সেটাই দেখতে পাচ্ছি যে এই যে সকালে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করে যে দিনটা শুরু করছি, এই কথাটাই আমার কাছে মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ। কি কথা বলছি তা না, এই যে এক জায়গায় বসে আমরা কিছুটা কথোপকথনে নিয়োজিত আছি, কিছু কথা বলছি, সেটা শৈশবের কথাই হোক, কৈশোরের কথা হোক, দেশের কথা হোক, বিশ্বের কথা হোক, কিন্তু এটাই কিন্তু আমাদের দর্শক শ্রোতাকে অনেক বেশি নিবিড় একটা যোগাযোগের মধ্যে নিয়ে আসবে, যেটা দরকার। স্যার, পার্থক্য মানবিক গুণাবলী বা মানুষের সাথে মানুষের সম্পর্কের কথাটা বললেন, কিন্তু শিক্ষাঙ্গনের ক্ষেত্রেও কি তার পার্থক্য এসেছে? আগের শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি কি কোনো পার্থক্য? ওই যেটা বললাম, হয়তো প্রযুক্তির দিক থেকে আমরা অনেক দূরে গিয়ে গেছি। তথ্য প্রযুক্তির কারণে আজকে সারা দুনিয়ার তথ্যই হয়তো আমাদের কাছে এসে গেছে, কিন্তু আগের যে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল, যেটা অত্যন্ত নিবিড় ছিল, সেই জায়গায় কিন্তু কিছুটা ভাটা পড়ে গেছে। যেমন আগে তো আমাদের শিক্ষকরা শুধু যে শ্রেণীকক্ষের শিক্ষক সেভাবে আমরা দেখিনি। উনি যেমন আমার শ্রেণীকক্ষের শিক্ষক, তাকে কিন্তু আমরা শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষক হিসেবে দেখেছি। এবং সেই শিক্ষক শুধু ক্লাসে যে তার পাঠক্রমের উপরে লেখাপড়া করিয়েছেন তা নয়, তিনি আমাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা বলা, সমস্ত কিছুর উপরে কিন্তু উনি আরেকটা বিষয় ছিল স্যার, তখন কিন্তু ঘরেও শিক্ষক রাখা হতো, আর আমরা আবার ওই একজন শিক্ষক যাকে আমাদের কাছে মনে হতো যে খুবই আমার আদর্শ শিক্ষক, তাকে আমরা অনুসরণ করতাম। তিনি কিভাবে কথা বলেন, কিভাবে চলাফেরা করেন, তার আচার আচরণ কী ধরনের, এমনকি তিনি কিভাবে পোশাক পরিচ্ছদ পরেন, এগুলো দেখে আমরা তখন অনুসরণ করতাম যে উনি আমার রোল মডেল, উনি আমার একজন আদর্শ শিক্ষক। তো সেই ধরনের আদর্শ শিক্ষকের সংখ্যাও মনে হয় দিন দিন কমে যাচ্ছে। আমরা নানা কাজে ব্যস্ত থাকি, আমাদের ছাত্রদের প্রতি আমরা হয়তো সেই ধরনের মনোনিবেশ করতে পারি না। পিতা হিসেবে গণ্য করা হতো, যে পিতার পরেই যার অবস্থান। আবার ছাত্রদের দিক থেকেও তাদের এত ডাইভারশনস আছে, এত কিছু করার আছে, তারাও আগের মতো একেবারে খুব শিক্ষক কেন্দ্রিক জীবনযাপন সেটাও হয়তো করে না। সব দিক থেকেই সমস্যা। স্যার, আমরা আরো আলাপ করবো এ নিয়ে এবং গল্প শুনবো আপনার কাছ থেকে। আমরা আলাপ করছিলাম এই বিষয়ে যে আগেকার সময়ে ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন ছিল আর এখন সেটি কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে। স্যার, আমরা কথা বলছিলাম এই বিষয়ে, যেটা বলছিলাম যে আগের দিনের ছাত্র সংখ্যা কম ছিল ক্লাসে। যেমন আমার কথা, আমি আমাদের ছাত্র জীবনের কথা যদি বলি, যে আমরা ক্লাসে 30 জন, ম্যাক্সিমাম 35 জন এমন ছিলাম। স্কুলে, কলেজের সংখ্যা একটু বেড়ে গিয়েছিল, কিন্তু আবার যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম সেখানে আবার ছাত্র সংখ্যা কম। কিন্তু এখন তো একেবারে স্কুলের প্রথম শ্রেণী থেকে ছাত্রী সংখ্যা যেটা থাকে শ্রেণীকক্ষে, সেখানে একজন শিক্ষকের পক্ষে এত ছাত্রছাত্রীর সাথে একটা আন্তঃব্যক্তিক যোগাযোগ সম্পর্ক স্থাপন করা, এটা অনেক সময় হয়তো সম্ভব হয় না। আমাদের শিক্ষকরা আমাদেরকে নামে চিনতেন, প্রত্যেকের নাম জানতেন এবং নাম ধরে কথা বলতেন, এবং তাতে আমরা নিজেরাও খুব নৈকট্য অনুভব করতাম যে শিক্ষক তো আমাকে চেনেন, জানেন। এইভাবে এখন আমাদের পক্ষে আমাদের ছাত্রছাত্রী অনেকের সেইভাবে নাম ধরে চেনা জানা সেই রকম একটা সুযোগ হয় না অনেক সময়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি থাকে। তো সমস্যা সব দিকেই আছে, বিশেষ করে এই দেশে জনসংখ্যার যে একটা অতিরিক্ত চাপ আমরা লক্ষ্য করছি। সব পরিসংখ্যান যাই হোক না কেন, লেটেস্ট স্ট্যাটিস্টিক্সে বলেছে 14 কোটি 23 লক্ষ। এটা যদি 14 কোটি হয়, 15 কোটি হয়, 16 কোটি হয়, যেই সংখ্যাটি আমরা ধরি, এই সংখ্যাটাই এই দেশের এই সীমিত ভূখণ্ডের জন্য অতিরিক্ত চাপ, এবং সেই চাপ তো আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মোকাবেলা করছি। তো এই সমস্যাগুলো আছে, এখন সার্বিকভাবেই দেখতে হবে আগের সেই মানবিক সম্পর্ক কেন কিছুটা শিথিল হয়ে গেছে, সেই শৈথিল্যের কারণ কি, সেটা কার দোষ, কেন হচ্ছে, এসবগুলোই দেখা দরকার। তবে আমি এখনো বিশ্বাস করি, মনে করি যে মানুষের মানবিক সম্পর্কের একটা ভিত থাকতেই হবে, তাছাড়া এই মানব সমাজ খুব সুস্থভাবে, সুষ্ঠুভাবে যেতে পারে না। খুবই চমৎকার কথা স্যার। আরেকটি বিষয় হলো স্যার, এই মানবিক বোধ সম্পর্কে যেহেতু বললেন, আপনার প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এবং তার একজন আমি বলবো যে আপনি আজ এমন একটি জায়গা আছেন, সেখান থেকে সাধারণ ছাত্রদের সাথে হয়তো সবসময় আপনার সম্পর্কটা ওইভাবে আমি জানি না এটা রাখা সম্ভব হয় কিনা, কিন্তু একটি বিশেষ কাজে দেখেছি আমি আপনার
সম্পর্ক তাদের সাথে। কিছুদিন আগে আমি আপনার সম্পর্কে পড়লাম যে পথ শিশু যারা, তাদের নিয়ে সাধারণ ছাত্ররা কাজ করছে এবং তার সাথে আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ওই গল্পটা যদি ছোট করে আমার না, সেটা আমি চেষ্টা করি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল ক্যাম্পাস, এখন প্রায় 35,000 ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। তারা বিভিন্ন নিজের উদ্যোগেই তারা বিভিন্ন ক্লাব সংগঠন গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানেও আমাদের বেশ কিছু সংগঠন আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, এরকম নানা ধরনের সংগঠনের মাধ্যমে ছেলেমেয়েরা তাদের নিজস্ব যে মননশীলতা, নিজস্ব সৃজনশীলতা, সেগুলোকে তারা উপস্থাপন করে প্রকাশ করে, সেগুলো আছে। আবার আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে একটা বিরাট অংশ, তারা সমাজের বিভিন্ন এই যে নিগৃহীত বঞ্চিত জনগোষ্ঠী, তাদের জন্য কাজ করতে চায় তারা নিঃসহযোগে। এটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি আমি দেখি। তো যেটা চেষ্টা করি যে ছেলে মেয়েদের একেবারে ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো আছে, যেমন হলের ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করে, তারা একটি ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, পথ শিশুদের নিয়ে এসে ঈদের আগে তাদেরকে নতুন কাপড় বিতরণ করে, তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য একটা প্রচেষ্টা নেয়। সব প্রচেষ্টা যে একেবারে সবসময় খুব সাকসেসের দিকে যায় তাও কিন্তু নয়, কিন্তু তারা যে এই প্রচেষ্টাটা নেয় হাতে, এটাই গুরুত্বপূর্ণ। এবং এগুলোকে আমি সবসময় এনকারেজ করি, উৎসাহিত করি, তাদেরকে উদ্দীপিত করার চেষ্টা করি। এবং সেই কারণে যখন তারা এসে বলে যে স্যার আমরা এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনাকে আমরা চাই, তো আমার ওই নানা ধরনের ব্যস্ততার পরেও আমি ছেলে মেয়েদের ছোটো ছোটো যে উদ্যোগ, ছোট ছোট যে কর্মপরিকল্পনা, এগুলোকে উৎসাহিত করার জন্যই সেখানে গিয়ে উপস্থিত হই, তাদের সাথে কিছু সময় কাটাই, তাদের কাজগুলো দেখি, পরামর্শ দেই। এবং সেটিরই একটি অংশ ছিল টিএসসিতে এই পথ শিশু, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছাকাছি সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, আমাদের ওই যে আপনার চানখারপুল, এইসব জায়গার যে বঞ্চিত শিশু, পথ শিশু, তাদেরকে নিয়ে এসে তারা নতুন কাপড়, অন্যান্য উপহার সামগ্রী তারা দিয়েছিল। তাদেরকে মোটামুটি কিছুটা লেখাপড়া করানোর প্রচেষ্টা তারা সেটা নিয়েছিল, সেখানে আমি ছিলাম, সেই প্রোগ্রাম উদ্বোধন করলাম। তো এইভাবে চেষ্টা করা, কতদূর পারা যায় কতদূর পারা যাবে সেটা বলা মুশকিল, কিন্তু এই যে আমাদের বহু শিশু আছে যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমরা দিতে পারবো না হয়তো, কিন্তু তাদেরকে অন্তত কিছুটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধার কিছুটা অন্তত দেয়া, সেই চেষ্টা করা। স্যার, আপনাকে কাছে পেয়েছি আজকে বহুদিন পর। আন্তরিকভাবে একটা প্রশ্ন জানতে চাই, যেটি খুব প্রচলিত, যে একটি কথা বলা হয় যে এবারে প্রাচ্যের অক্সফোর্ড ছিল একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন লেখাপড়ার মান নাকি আগের থেকে একটু পড়ে গেছে, এটা অনেকে বলে। আপনি উপাচার্য হিসেবে কি বলেন? এটা এরকম একটা ধারণা অনেকের মাঝে থাকে, আমি দেখেছি, কিন্তু এটা যদি পরিসংখ্যানগত দিক থেকে দেখি তাহলে এটার কোনো ভিত্তি থাকবে না। যেমন এই মুহূর্তে আজকের এই 2 অগাস্ট 2011, আজকের তারিখে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফ্যাকাল্টি, আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স, তাদের প্রোফাইল দেখি, যে কতজন পিএইচডি ডিগ্রিধারী, কতজন পোস্ট ডক্টরেট করে এসেছেন, পৃথিবীর বিভিন্ন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে লেখাপড়া করে গবেষণা করে সে অভিজ্ঞতা নিয়ে এসেছেন, এই সংখ্যা আজকের সংখ্যা অতীতের যে কোনো দিনের সংখ্যা থেকে অনেক বেশি হবে। আমরা বলছিলাম যে আমাদের যে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রোফাইল, এমনকি ছাত্রদের, গত বছর আমরা অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং সেখানে 1,65,000 ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এবং তাদের ভর্তি পরীক্ষার ফলাফল, তাদের পাবলিক এক্সামিনেশন, এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল সব কিছু মূল্যায়ন করে 5,500 ছেলেমেয়ে ভর্তি করা হয়েছে। তো এই যে 1,65,000 ছাত্রছাত্রীর মধ্যে 1,60,000ই সুযোগ পেল না, 5,000 যারা সুযোগ পেয়েছে এরা কিন্তু এই দেশের মেধাবীদের মাঝে মেধাবী ছাত্রছাত্রী। তো এই ধরনের ছাত্রছাত্রী, এই ধরনের শিক্ষকরা যে প্রতিষ্ঠানে আছেন, সেখানে শিক্ষার মান কোনোভাবেই কমতে পারে না। যেটি হয় যে বহু রকম সুযোগ সুবিধা যেগুলো আমাদের আজকে দেওয়া দরকার সেগুলো দিতে পারছি না বলে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছি না, কিন্তু যতটুকু সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এবং তাতে যে ধরনের গ্র্যাজুয়েট আমরা বের করছি, এটি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর যদি র্যাঙ্কিং করা যায়, রিভার্স র্যাঙ্কিং করতে হবে, যে কত কম সুযোগ সুবিধা দিয়ে আমরা কত ভালো গ্র্যাজুয়েট বের করছি, সেটা যদি দেখা যাবে আমরা সর্বোচ্চ থাকবো। বিশ্ববিদ্যালয়ের বাজেট আমরা যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35,000 ছেলেমেয়ে লেখাপড়া করে, এই মানের ছেলেমেয়েরা আসে, সেখানে আমাদের বাজেট 280 কোটি টাকার বাজেট।
এই 280 কোটি টাকার বাজেটে যে ধরনের রেজাল্ট আমরা পাচ্ছি এবং যে ধরনের রেজাল্ট আমরা দিচ্ছি, এটি বিলিয়নস অফ ডলার যে বিশ্ববিদ্যালয়গুলো খরচ করে যে বাজেট, সেটার থেকে খুব বেশি কিন্তু পিছিয়ে নেই। আমাদের ছেলেমেয়েরাই হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েলে গিয়ে সেই দেশের সেই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সাথে সমপর্যায়ে কাজ করছে, অনেকাংশে তারা ভালোও করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল কম্পিউটার প্রোগ্রামিং, ইন্টারন্যাশনাল ডিবেট কন্টেস্ট, সেখানে তারা যে যাচ্ছে এবং সেখান থেকে তারা যে অ্যাওয়ার্ড নিয়ে আসছে, সেটা তাদের সেই প্রমাণ করে, তাদের সে যোগ্যতা দক্ষতা প্রমাণ করে। অতএব সাধারণভাবে যেটা বলা হয় সেটার খুব বেশি ভিত নেই। আসলে আমরা সবসময় একটা পাস্ট ওরিয়েন্টেশন নিয়ে চলি, মনে করি ব্রিটিশ আমলে ভালো ছিল, পাকিস্তান আমলে ভালো ছিল, নিজেদের এই সময়ে যে আমরা কত দূরে এগিয়ে গেছি এটা মূল্যায়ন করি না। অতএব ওইভাবে অনেক সময় মানুষ সাধারণভাবে আমাদের শিশুকালই ভালো ছিল, ছাত্র জীবনটাই ভালো ছিল, এই যে একটা পাস্ট ওরিয়েন্টেশন মানুষের মধ্যে কাজ করে, সেইটার থেকে অনেক সময় ধরনের মনোভাবগুলো আসে। কিন্তু যদি পরিসংখ্যান দিক থেকে দেখি, স্ট্যাটিস্টিক্স বেসড আমরা যদি রেজাল্টগুলো দেখি, তাহলে হয়তো ওই কথাটা এবং এই ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। তো এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান কেমন বলে আপনার মনে হয়, এবং আদৌ কি তারা ভালো করছে স্যার? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশি ব্যতিক্রম বাদে, ব্যতিক্রম কয়েকটি আছে হয়তো ভালো করছে, কিন্তু বেশিরভাগ যেটা আমি দেখি যে নিজস্ব ক্যাম্পাস নেই, নিজস্ব ফ্যাকাল্টি মেম্বার নেই, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্রছাত্রীদের যে আশা ভরসা নিয়ে ভর্তি হয় সেটি হয়তো সবসময় তারা পাচ্ছে না। তবে তারপরে আমি মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা আসলে বিশ্ববিদ্যালয় যখন আমি কথাটা বলি তখন সেখানে প্রাইভেট পাবলিক এই যে বিভাজন আমরা করে ফেলি, এটা কেন করছি? এটা তো বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ে তার ক্যাম্পাস থাকবে, তার নিজস্ব ফ্যাকাল্টি মেম্বার থাকবে, তার যত ধরনের সুযোগ সুবিধা সেগুলো থাকবে, তার ডরমিটরি থাকবে, হল থাকবে। সেগুলো ছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় হয় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রছাত্রীদের শুধু ওই ক্লাসে লেখাপড়া করার জন্য একটা ক্যাম্পাস লাইফ থাকবে, সেই ক্যাম্পাস লাইফ থেকে সে অনেক কিছু শিখবে, জানবে, সেই অভিজ্ঞতাটা দেওয়ার জন্যই তো ক্যাম্পাস। তো সেই কারণে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে তাদেরকে সেইভাবেই কিন্তু গড়ে তুলতে হবে। এখানে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিভাজনগুলো টানছি সেটা থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয় ছাত্ররা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না তারা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এখন, কিন্তু এমনও তো হতে পারে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় পৌঁছাবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই ছেলেমেয়েরা যেতে চাইবে। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই সীমারেখাটা থাকবে না। যেমন আমেরিকার কথা যদি আমরা দেখি, হার্ভার্ড একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হার্ভার্ডে যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। কেন? কারণ সেখানে তো প্রাইভেট পাবলিক ল্যান্ড গ্র্যান্ট ইউনিভার্সিটি যেগুলো আছে সরকারের, সেগুলোর সঙ্গে কোনো পার্থক্য নেই, বরঞ্চ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো অবস্থানে আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানকে যারা প্রতিষ্ঠা করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন, তারা এটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখবেন, এটাকে কোনোভাবেই যেন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে না দেখেন। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে হয়েছে তার কয়টাতে আমাদের সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, তারা কয়জন সুযোগ পাচ্ছে? কিন্তু তাদের মধ্যেই তো মেধাবী ছেলেমেয়েরা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যাদেরকে নিচ্ছি তাদের অনেকের ঢাকা শহরে থাকার অবস্থা নাই, তাদের অনেকে নিজের লেখাপড়া চালানোর মতো আয় উপার্জন তাদের পরিবার থেকে তারা পায় না। বরঞ্চ এটা শুনলে অনেক সময় আশ্চর্য হতে হয় যে আমাদের ক্যাম্পাসে এরকম বহু ছেলে মেয়ে আছে যারা প্রাইভেট টিউটরিং করে, অন্যান্য কাজ করে শুধু তাদের নিজেদের লেখাপড়ার খরচ যোগায় না, তারা নিজেদের লেখাপড়ার খরচ যোগায় এবং একই সাথে তাদের পরিবারে টাকা পাঠায়, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য তাদের বৃত্তির টাকা থেকে তারা তাদের পরিবারে টাকা পাঠায়। তো এই ধরনের ছেলে মেয়েদেরকে আমাদের লেখাপড়ার সুযোগ দিতে হবে। তো সেই সুযোগ কি আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পাচ্ছে কিনা এটা দেখা দরকার আছে। তাদের তো সেই সুযোগগুলো দিতে হবে, এগুলো তো দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই স্যার, সেটা হলো যে 51-71 উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার 21-এ কখনো সাদা কালো, 26-এ মার্চে আমরা সবুজ লাল, আবার কখনো কখনো বৈশাখে বা আমরা আমাদের নির্দিষ্ট কিছু সংস্কৃতির রূপ দেখতে পাই এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু একটা ভিন্ন রূপও কখনো কখনো দেখি রক্তে রঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির কারণে। এই বিষয়টা নিয়ে স্যার আমি একদম আপনার কাছে এই জন্য জানতে চাইব, আপনিই বলছিলেন যে শিক্ষক দ্বিতীয় পিতা, আজ আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি সব ছাত্রছাত্রীর পিতা, আপনার অবস্থানটা?
না, যে কোনো শিক্ষকের জন্য কোনো ছাত্রের প্রাণহানি, কোনো ছাত্রের মৃত্যু, এটি যে এত বেদনাদায়ক, এটি কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দুদিন আগে আমাদের দুজন ছাত্র, তরুণ ছাত্র, মার্কেটিং বিভাগের আবিদ আর ভাস্কর্য বিভাগের আশিক, এরা যে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে প্রাণ হারিয়েছে, এটি মানে আমাদের পুরো ক্যাম্পাসকে একেবারে কীভাবে যে শোকাহত করেছে, এটি বলা অত্যন্ত দুরূহ। তো এই যে কোনো মৃত্যু, সেটি রাজনৈতিক কারণে, পারস্পরিক অন্তর্দ্বন্দ্বের কারণে যদি মৃত্যু হয় বা এই ধরনের অপঘাতে মৃত্যু হয়, সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে আমাদের এক ছাত্র, সে চারুকলা অনুষদেরই ছাত্র ছিল, বাড়িতে যাওয়ার পথে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার কিছুদিন আগে সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্র তারই আত্মীয় স্বজনকে এয়ারপোর্টে সি অফ করে যখন ফিরছিল, ওই এয়ারপোর্টের সামনে রাস্তা পার হতে গিয়ে সে মারা গেল। তো এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে ব্যথিত করে, শোকাহত করে। আর রাজনীতির কথা যেটি, যে রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, ছাত্র রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য। তো সেই রাজনীতিতে কেন এই ধরনের সন্ত্রাস হবে, সংঘর্ষ হবে, সেগুলি তো কখনোই প্রত্যাশিত নয়। এবং আমাদের দেশের রাজনীতিটা ছিলও না। এই যে আমরা ৭১-এর কথা বলি, ৫২-র কথা বলি, আমাদের গণ আন্দোলন, গণ সংগ্রাম, নির্বাচনে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, আমাদের স্বৈরশাসন বিরোধী যে আন্দোলন সংগ্রাম, সর্বত্র কিন্তু ছাত্রদের একটা ভালো ভূমিকা সবসময় ছিল। এমনকি যে ১/১১ সাম্প্রতিককালের ১/১১-র যে ঘটনা, তার সেই সময় যে ছাত্র এবং শিক্ষকদের উপরে যে নির্যাতন এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদী ভূমিকা, এবং যে ভূমিকার কারণে আজকে আমরা আবার নতুন করে গণতন্ত্রের পথে চলতে শুরু করার এই সুযোগ পেয়েছি, এখানে ছাত্রদের একটা ভালো ভূমিকা সবসময় ছিল এবং আছে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো ছাত্র নেতৃত্বের মাঝে আত্মস্বার্থ, সংকীর্ণ স্বার্থ এমনভাবে কেন্দ্রীভূত হয় যে তখন তারা সেটাকে বড় করে দেখতে গিয়ে এই ধরনের সন্ত্রাস সংঘর্ষে জড়িয়ে পড়ে। তো এটা কখনো প্রত্যাশিত নয়, কাম্য নয়। এবং আমরা আশা করি যে রাজনীতিকে তার সুস্থ ধারায় ফিরে আসতে হবে, এবং সেটার সঙ্গে কিন্তু জাতীয় রাজনীতি সম্পৃক্ত। জাতীয় রাজনীতির প্রভাবটা কিন্তু সেখানে পড়ে। তো জাতীয় রাজনীতি যদি আমরা একটা সুস্থ ধারায় নিয়ে আসতে পারি, গণতান্ত্রিক একটা অবকাঠামোর মাঝে নিয়ে আসতে পারি, আমার ধারণা যে ছাত্র রাজনীতিও সেটির ফলাফল পাবে। স্যার, আপনার ছাত্রদের নিয়ে আরও একটি জায়গা যেতে চাই, যেটি হচ্ছে যে অনেকেই যে বিষয়ে পড়াশোনা করছে সে বিষয়ে কিন্তু পরবর্তীতে তার সুযোগ পাচ্ছে, ভবিষ্যতে সে কাজ করছে না। মানে সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না জানি না, মানে ব্রেইন ড্রেন যেটাকে আমরা বলি ইংরেজিতে। যে যেমন অনেকেই সাংবাদিকতা বিভাগে, আপনি তো অধ্যাপনা করেছেন বা এখনো করছেন, সাংবাদিকতায় পড়াশোনা করছে কিন্তু বের হয়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছে। হ্যাঁ, এটার কারণ কি বা এটাকে কিভাবে বন্ধ করা যায়? এইটা প্রায় সারা পৃথিবীতেই আছে। যেমন ফিজিক্সে লেখাপড়া করে সে হয়তো একজন আমলা হয়ে গেল, ইকোনমিক্সে লেখাপড়া করে সে হয়তো অন্য একটা পেশায় চলে গেলেন। তো এইভাবে এগুলো আছে। তবে আমাদের যে জনপ্রশাসন, আমাদের যে শিক্ষা পরিকল্পনা, এগুলোর মধ্যে আরও বেশি কোঅর্ডিনেশন বা সুসমন্বয় দরকার আছে। সেগুলো এখন পর্যন্ত আমরা সেভাবে করতে পারিনি। তবে যে কোনো এডুকেশন, সেটা নিয়ে সে যদি একটা প্রফেশনে যায় যেটা তার লেখাপড়ার থেকে ভিন্ন পেশা, তাইলেও আমি মনে করি সেই যে এডুকেশন সে নিয়েছে সেটার প্রভাব কিন্তু পড়বে। যেমন সাংবাদিকতা শিক্ষা আমি মনে করি যে বেস্ট জেনারেল এডুকেশন ইন দ্য কান্ট্রি। এটার মধ্যে সমস্ত রকম কম্পোনেন্টই আছে। সেখানে বিজ্ঞান আছে, সেখানে সামাজিক বিজ্ঞান আছে, সেখানে ভাষা আছে। তো এই সার্বিক বিষয় যে লেখাপড়া করেছে সে সাংবাদিকতা আসলে ভালো, কিন্তু সে যদি কোনো কারণে মনে করে যে সে আমলাতন্ত্রে যাবে, অথবা সে ব্যাংকিংয়ে যাবে, অথবা সে বিজনেসে যাবে, তার স্বাধীনতা আছে, সে যাবে। কিন্তু এই যে লেখাপড়াটা সে করেছে এর প্রভাব সেখানে সে ফেলবে, সেই প্রভাব তার থাকবে। আর আমাদের দেশের মানুষজন একটু মানে সাংবাদিক ধরনেরই, যে আমরা কিন্তু সংবাদ মুখে পৌঁছে দিতে খুব পছন্দ করি। তবে এটা ঠিক যে পেশায় যে বিষয়ে সে লেখাপড়া করেছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ পেশায় যদি আমরা তাকে দিতে পারতাম, সে বেনিফিটটা আরো বেশি পেত, রাষ্ট্র আরো বেশি পেত। সেটা এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই, যে আপনার হবি কি? গান শুনতে পছন্দ? হবি বলতে এখন আর তেমন তো কিছু করার সময় হয় না, এতই মানে চাপে থাকতে হয়।
তো অবসর সময়ে যতটুকু পারি টেলিভিশনে বা রেডিওতে সংবাদটা শোনার চেষ্টা করি, সারা দুনিয়ার সংবাদ, দেশের সংবাদ, পত্রপত্রিকা পড়া, আচ্ছা। মূলত এর মধ্যে এখন। স্যার, এবারে সর্বশেষ একটি প্রশ্ন রাখি যে একটি চমৎকার সুস্থ ক্যাম্পাস আমরা সবসময় চাই, আপনি আমাদের জন্য সবসময় তাই রেখেছেন, এবং ভবিষ্যতে আপনার আরো কি পরিকল্পনা রয়েছে যে যেন একটি চমৎকার ক্যাম্পাস আমরা পেতে পারি? এবং একটি এর চমৎকার সাথে আমি আরেকটা বিশ্ববিদ্যালয়। মানে লেজও জুড়ে দিতে চাই স্যার, আরেকটি জিনিসও জানতে চাই। আমরা 2021-এ আমাদের বাংলাদেশ 50 বছরে দাঁড়াবে স্বাধীনতার, সেই সময়টা আপনি বাংলাদেশকে কি অবস্থায় দেখতে চান? বাংলাদেশ স্বাধীনতার 50 বছর উপনীত হবে 2021-এ, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 100 বছর উপনীত হব। বাহ। 1921-এ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, অতএব 2021-এ আমরা সেই 100 বর্ষ পালন করতে যাচ্ছি। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল ঘটনা, আর একই সাথে দেশের 50 বছর, আমাদের স্বাধীনতার 50 বছর, এটা তো আমাদের জন্য একটা বড় ধরনের ঘটনা হবে। তো এই সময়ে গিয়ে আমি যেটা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই 1921 সালের প্রতিষ্ঠার পর থেকে যেভাবে এই দেশে বুদ্ধিবৃত্তিক জায়গায় একটা বিপ্লব ঘটিয়েছে, ইন্টেলেকচুয়াল গ্রোথে যে ভূমিকা রেখেছে, সেটি যাতে আরও বহুগুণ বিবর্ধিত হয়। কারণ এটাই একটা জায়গা, আমরা যত ধরনের উন্নয়নের কথা বলি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, সাংস্কৃতিক ক্ষেত্রে, এই সমস্ত কিছুর মূল উপাদান কিন্তু আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো সেই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমাদের এই নতুন প্রজন্মের, আরও সামনের প্রজন্মগুলো আসবে, তাদেরকে দিতে হবে আমাদের। সেইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে হবে, রাষ্ট্রেরও ভূমিকা সেইভাবেই রাখতে হবে। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা যদি বলি, এখানে ছাত্রছাত্রীদের যে ন্যূনতম সুযোগ সুবিধাগুলো দেয়া, তাদের আবাসিক সুবিধা, তাদের তথ্য প্রযুক্তির অ্যাক্সেস দেয়া, এই বিষয়গুলি এখন আমাদের মূল প্রায়োরিটিতে আছে। আমরা আশা করি যে এই প্রায়োরিটিগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, নিশ্চয়ই আমরা একটা উজ্জ্বল বাংলাদেশের দিকেই এগিয়ে যাব। এবং আজকের এই রাঙ্গা সকালে আমাদের সেটাই প্রত্যাশা সবার। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের রাঙা সকালের ইচ্ছেই হলো আপনার মতো এরকম সব আশাবাদী মানুষদের দর্শকদের সামনে উপস্থাপন করা, এবং আমাদের প্রথম প্রহরটি যেন আপনাদের মতো মানুষদের দিয়ে শুরু করতে পারি। আমরা চাই আপনার এই সহযোগিতা, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে। সকলকে আপনাদেরকেও ধন্যবাদ।